এরপর এই জার্নালটা করার পর যদি সিচুয়েশনটা এরকম দেখি, ধর যদি আরেকটা এক্সাম্পল নিই, পারচেজ অফ ফার্নিচার অফ রুপিস 2 লাখ, ফার্নিচার হোক কম্পিউটার হোক যাই হোক, যেটা 2 লাখ টাকা দিয়ে কিনলো, কে কিনলো? তমোজিৎ অ্যান্ড কোম্পানি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি জার্নাল দেব? এই ক্ষেত্রে প্রথমে তো নর্মালি আসবে যে ক্যাশ অ্যাকাউন্ট, এইটা হচ্ছে রিয়াল অ্যাকাউন্ট, টাইপ অফ অ্যাকাউন্টের মধ্যে পড়ে। গোজ আউট, স্যাডি ফেস, তো সেখান থেকে ক্রেডিট। কিন্তু এইবার কথাটা হলো এইখানেও তো পারচেজ ওয়ার্ড আছে, তাহলে এইখানে কি আমি পারচেজ অ্যাকাউন্টে ইউজ করতে পারবো? একদমই না, একদমই না। কারণ এখানে কেনা হচ্ছে কি? ফার্নিচার, যেটা হচ্ছে আদার দ্যান বিজনেস প্রোডাক্ট বা বিজনেস গুডস। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু পারচেজ অ্যাকাউন্টটা কখনো ইউজ করতে পারবো না। এই ক্ষেত্রে আমাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ফার্নিচার অ্যাকাউন্টে ইউজ করতে হবে। কথাটা বুঝতে পেরেছিস? তো এখানে আমরা কি করলাম? ফার্নিচার অ্যাকাউন্ট, সেটাও রিয়াল অ্যাকাউন্ট, এইটা কামস ইন, যেহেতু কিনলে আসে, আর এটা হচ্ছে স্মাইলি ফেস, তো ডেবিট। তো জার্নাল কি এসে পড়বে? ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 2 লাখ। বুঝতে পারলি? তাহলে আমরা কি বুঝলাম? যদি বিজনেস গুডস কেনা হয় তখনই একমাত্র পারচেজ ওয়ার্ডটা ইউজ হবে, আর বাদবাকি যে কোনো জিনিস কেনা হলে সেই ক্ষেত্রে ইউজ করা হবে সেই ওয়ার্ডটা, যে জিনিসটা কেনা হচ্ছে। ঠিক আছে? এইখানেও আমরা পারচেজ ওয়ার্ডটাকে ইউজ করতে পারতাম যদি আমরা ধরে নিতাম বিজনেসের প্রোডাক্ট হচ্ছে গিয়ে ফার্নিচার, তার মানে ফার্নিচার কেনা আর ফার্নিচার বেচা, এটাই হচ্ছে বিজনেসের গুডস। তো তখন আমরা আবার কিন্তু ফার্নিচার ওয়ার্ডটা আর ইউজ করতাম না, তখন আমরা আবার পারচেজ ওয়ার্ডটা ইউজ করতাম। কথাটা বুঝতে পারলি? তাই আমাদেরকে এটা বুঝতে হবে যে বিজনেসের গুডস কোনটা। ঠিক আছে? সেইটা যদি কেনা হয় তাহলে পারচেজ অ্যাকাউন্ট ইউজ হবে, আদারওয়াইজ প্রত্যেকটা জায়গাতে যেটা কেনা হচ্ছে সেই নামে অ্যাকাউন্টটা ওপেন করতে হবে। বুঝতে পেরেছিস? আর নর্মালি দেখবি বইয়ের মধ্যে যে ধরনের ওয়ার্ডসগুলো থাকবে সেটা হচ্ছে গুডস। গুডস মানেই বলতে বোঝায় বিজনেস গুডস। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? এবার আমরা সেলের এক্সাম্পলটা নিয়ে নিই। সেল অ্যাকাউন্টটা কখন ইউজ করতে পারবো? তাই আমরা শিখেই নিয়েছিলাম যে যখন বিজনেস তার নিজের গুডসগুলোকে বিক্রি করছে তখনই একমাত্র সেল অ্যাকাউন্ট ইউজ হবে, আর বাদবাকি যে কোনো কিছুর ক্ষেত্রে যেই জিনিসটা বিক্রি করছে সেই জিনিসটার নাম এসে পড়বে। যেমন একটা এক্সাম্পল দিই, সোল্ড গুডস অফ রুপিস 3 লাখ, 3 লাখ টাকার জিনিস সেল করলো। কে সেল করলো? তমোজিৎ অ্যান্ড কোম্পানি। তাহলে সেই ক্ষেত্রে কি সেল করলো? গুড সেল করলো, অর্থাৎ বিজনেস গুড সেল করলো। তাহলে এই জায়গায় আমরা প্রথমেই যেটাকে তুলবো সেটা হচ্ছে ক্যাশ। ধরে নিচ্ছি ক্যাশও হতে পারে, ব্যাঙ্কও হতে পারে, কারণ যেইভাবে বিক্রি করছে সেখানে যদি ক্যাশ পায় তাহলে ক্যাশ, আর যদি চেক পায় তাহলে ব্যাঙ্ক। ঠিক আছে? তাহলে এই অ্যাকাউন্ট, তারপর এটা কোন কিসের মধ্যে পড়বে? সেটা পড়ে যাবে তো রিয়াল অ্যাকাউন্টের মধ্যে। তারপর সেটা কামস ইন, যেহেতু টাকা আসছে, স্মাইলি ফেস, তো এখান থেকে ডেবিট। ঠিক? আর এইখানে আসবে কি? সেল। কেন সেল অ্যাকাউন্ট আসবে? কারণটা হচ্ছে যেহেতু বিজনেস গুডস সে বিক্রি করছে, তাই সেটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। কারণ আমি নমিনাল অ্যাকাউন্টের নিয়মটা জানি যে ইনকাম গেইন লস এক্সপেন্স এই ধরনের যদি জিনিসগুলি হয় তাহলে সেল নমিনাল। ঠিক? কেন সেল? কারণ বিজনেসের প্রোডাক্ট বিক্রি হচ্ছে, তো নমিনাল। এবার সেল করলে কী হয়? ইনকাম। তার মানে হচ্ছে স্মাইলি ফেস। তাহলে আজকে নমিনালে যদি স্মাইলি ফেস আসে তাহলে সেটা হয় ক্রেডিট। তাহলে জার্নালটা কি এলো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেল 3 লাখ। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা, এইটারই আরেকটা এক্সাম্পল দিয়ে দিই। ধর এইটা লিখি, সোল্ড ফার্নিচার অফ রুপিস, মানে ধরো ওই যে ফার্নিচারটা কেনা হয়েছিল বা অন্য কোনো একটা ফার্নিচার বিক্রি করে দেওয়া হলো 10,000 টাকায়। তাহলে এইটার ক্ষেত্রে জার্নালটা কী হবে? এইখানেও সোল্ড। আর আমরা জানি যে এই যে ভার্বসগুলো এগুলো সবসময় প্রেজেন্ট ফর্মটাকে আমরা ইউজ করবো অ্যাকাউন্ট হিসাবে। যেরকম 3টে ফর্ম হয় না ভার্বের? একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল,
তো আমরা সবসময় প্রেজেন্ট ফর্মটাকে ইউজ করব। তাহলে সোল্ড পাস্ট ফর্ম আছে, এটা প্রেজেন্ট ফর্মটা কি সেল। তো তার মানে এইখানে একটা তো আসবে সেল, না সেল আসবে না, সরি, মানে এটা আমি জাস্ট বলে দিলাম। এবার কথাটা হচ্ছে যেটা বিক্রি করা হচ্ছে সেটা কি বিক্রি করা হচ্ছে, ফার্নিচার বিক্রি করা হচ্ছে। এই ফার্নিচারটা কি আদার দ্যান বিজনেস গুডস। তো এই জায়গায় আমরা সেল ওয়ার্ডটা ইউজ করতে পারবো না। আমরা এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে ফার্নিচার, ফার্নিচার অ্যাকাউন্ট। ঠিক আছে, এই ফার্নিচার অ্যাকাউন্ট তাহলে কি রিয়েল অ্যাকাউন্ট। ঠিক, তাহলে এইটা কি গোজ আউট, যখন বিক্রি করছিস তখন সেটা কি হচ্ছে বেরিয়ে যাচ্ছে। তাহলে স্যাডিফেস আর এখান থেকে ক্রেডিট। এবার যখন তুই বিক্রি করছিস এটা তো ক্যাশ সেল, কারণ আমরা তো জানি যে ট্রানজ্যাকশনসটা প্রথমে দেখতে হবে, এটা ক্যাশ ট্রানজ্যাকশন ক্রেডিট ট্রানজ্যাকশন। তাহলে অটোমেটিক্যালি ক্যাশ আর ব্যাংক লিখে দিলি, তাহলে সেটা হচ্ছে রিয়াল অ্যাকাউন্ট। আর এটা হচ্ছে কামস ইন, কারণ বিক্রি করলে টাকা আসে, স্মাইলি ফেস। আর এটা হচ্ছে কি ডেবিট। তাহলে এটা জার্নাল কি আসবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার। বল দাদা কোথায় অসুবিধা আছে, বুঝতে পেরেছিস কোনো রকম অসুবিধা আছে? তাহলে আমরা এটা দেখলাম যে যখনই বিজনেসের প্রোডাক্ট কেনা হবে তখনই একমাত্র পারচেস ওয়ার্ড, আর যখন বিজনেসের প্রোডাক্টটা বিক্রি করা হবে তখনই শুধুমাত্র সেল ওয়ার্ড। ঠিক আছে, এবার একটা মজার জিনিস আমরা শিখব, ডিসকাউন্ট। ডিসকাউন্ট ওয়ার্ডটা আমরা শুনলেই কি ভালো ভালো একটা ব্যাপার লাগে না, আরে ওই দোকানে যাব ডিসকাউন্ট দিচ্ছে, তার মানে ডিসকাউন্ট মানেই হচ্ছে ছাড়, তাই তো। অর্থাৎ একটা জিনিসের দাম যদি 100 টাকা হয়, ডিসকাউন্ট যদি 10 টাকা দেয়, তাহলে আমাদেরকে দিতে হবে কত, 90 টাকা। ঠিক, তো ডিসকাউন্ট শুনলেই আমাদের খুব মনটা ভালো হয়ে যায়। কিন্তু একটা জিনিস আমায় জানতে হবে যে এই ডিসকাউন্ট কত ধরনের হয়, কেন বলতো? কারণ তমোজিৎ অ্যান্ড কোম্পানি যখন মাল বিক্রি করবে বা মাল কিনবে তখন ও ডিসকাউন্ট দেবে, বা কেনার সময় যখন হিউজ পরিমাণ কিনবে তখন ডিসকাউন্ট ও পাবে, তাই তো। কারণ আমরা জানি পারচেসের ওপর আমরা ডিসকাউন্ট পাই, আর যখন আমরা বিক্রি করি তখন আমরা ডিসকাউন্ট দিই। বুঝতে পেরেছিস? আচ্ছা, তো এইবার এই যে ডিসকাউন্টের যদি অ্যাকাউন্টিং করতে হয়, ডিসকাউন্টের যখন আমরা অ্যাকাউন্টিং করব, মানে এই যে জার্নাল এগুলি যখন করব, তখন কিছু নিয়ম আমাদের মাথায় রাখার দরকার আছে, যেই নিয়মটা এখন আমরা শিখবো। কারণ ওই নিয়মগুলো যদি তুই মাথায় না রাখিস এবং যদি তুই তোর মতন করে অ্যাকাউন্টিং করতে চাস ডিসকাউন্টিংয়ের, তাহলে সেই জায়গায় কিন্তু ভুল হয়ে যাওয়ার একটা চান্স থেকে যায়। ঠিক আছে, ভুল হয়ে যেতে পারে। তাহলে আগে আমায় জানতে হবে যে ডিসকাউন্ট কত ধরনের হয়। ডিসকাউন্টটা কত ধরনের হয়? ডিসকাউন্ট হয় 2 ধরনের। একটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট, আরেকটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট, TRAD, ট্রেড ডিসকাউন্ট। ঠিক আছে, তো প্রথমে আমরা ক্যাশ ডিসকাউন্টটা বুঝবো, তারপর আমরা ট্রেড ডিসকাউন্টটা বুঝবো। যদি তোদের জিজ্ঞাসা করি যে জানিস ক্যাশ ডিসকাউন্ট আর ট্রেড ডিসকাউন্ট সম্পর্কে, তুই কি বলবি? বলবি যে না দাদা জানি না। কিন্তু কি বলেছিলাম একদম প্রথম দিন, সমস্ত কিছু জানিস। খালি আমার কাজটা এটা হবে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডের ওটাকে আইডেন্টিফাই করিয়ে দিতে হবে তোর চোখের সামনে যে এইটাই ওইটার, এটা আলাদা কিছু নয়। এইবার ক্যাশ ডিসকাউন্টের একটা এক্সাম্পল দিই। ধর তুই গেলি একটা দোকানে, ভট্টনগরে একটা দোকানে গেলি, তুই 500 টাকার জিনিস কিনলি। তুই সমস্ত জিনিসগুলো কিনলি, জিনিসগুলো কিনে বলি কাকু কত হলো? উনি বললেন তোমার তো হলো 500 টাকা। তখন তুই বললি এ বাবা আমার কাছে তো 500 টাকা নেই কাকু, আমার কাছে তো 480 টাকা আছে। ঠিক আছে, তাহলে একটা কাজ করে আমি 500 টাকার জিনিসটা বাড়িতে নিয়ে যাই, আমি কালকে এসে আপনাকে 500 টাকা দিয়ে যাব। তখন ওই কাকু কি বলবেন, আরে একটা কাজ করো না অরিন্দম, তুমি 480 টাকাই দাও, আর 20 টাকা তোমাকে দিতে হবে না, এটাই তো বলবেন, তাই তো। তো তার মানে এটা কেন উনি বললেন, তার মানে 20 টাকা তুই ছাড় পেলি, এটা একটা ডিসকাউন্ট। কিন্তু এই ছাড়টা তুই কেন পেলি বা উনি কেন দিলেন? একটা কারণেই দিলেন, যাতে নাকি ক্যাশটা উনি তাড়াতাড়ি রিকভারি করতে পারেন। কারণ আজকে একটা জিনিস মাথায় রাখবি, একটা বিজনেসে যতবার বা যত স্পিডে ক্যাপিটাল ঘুরবে বা
সেই টাকা ঘুরবে, সেই বিজনেসটা ততটাই ভালো পরিস্থিতিতে পৌঁছে যায় বা তার প্রফিটটা ততটাই হয়। যেমন মানুষের শরীরে ব্লাড সার্কুলেশন যতটা ভালো, তার শরীর ততটাই সুস্থ। ঠিক আছে, বুঝতে পারছিস? তো সেরকমভাবে বিজনেসে ক্যাপিটাল যতটা রোটেট হবে স্মুথলি, ততটাই বিজনেসের জন্যে ভালো। তো এই কারণে ওই টাকাটাকে তাড়াতাড়ি রিকভারি করার জন্য যে ডিসকাউন্টটা দিলেন উনি 20 টাকা তোকে, সেই ডিসকাউন্টটাকে কি বলা হবে? ক্যাশ ডিসকাউন্ট। কথাটা বুঝতে পারলি? অর্থাৎ ক্যাশটাকে রিকভার করার জন্য যে ডিসকাউন্টটা দেওয়া, সেই ডিসকাউন্টটাকে বলা হয় ক্যাশ ডিসকাউন্ট। এবার ট্রেড ডিসকাউন্টটা কি? ট্রেড ডিসকাউন্টটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তার মানে কি? বা এরকম যে থাকে না, একটা কিনলে 100 টাকা, দুটো কিনলে 150 টাকা। চৈত্র সেলে আসে না, একটা কিনলে 100 টাকা, দুটো কিনলে 150 টাকা, তাই তো? তার মানে একটা জিনিস বুঝে থাকবে দাদা, এইখানে একটা কিনলে যদি 100 টাকা হতো, তাহলে দুটো কিনলে কত হতো? 200 টাকা হতো। কিন্তু উনি চাইছেন কত? 150 টাকা। তার মানে এই জায়গাটাতে 50 টাকা উনি কম চাইছেন, তার মানে আবার তোকে ডিসকাউন্ট দিচ্ছে। কিন্তু এই যে ডিসকাউন্টটা দিচ্ছে, এই ডিসকাউন্টটা কিসের জন্য দিচ্ছে? টাকাটাকে রিকভারি করার জন্য না, এই ডিসকাউন্টটা দিচ্ছে যাতে সেলটা প্রচুর পরিমাণে হতে পারে। এটা বিজনেসের একটা টেকনিক, এটা স্ট্র্যাটেজি, যে আমার বিজনেসের এই গুডসগুলোকে যাতে আমি অনেকটা বিক্রি করতে পারি, অনেকটা পুরনো কিছু জমে গেছে সেগুলোকে যাতে আমি তাড়াতাড়ি বিক্রি করতে পারি, তার জন্য এই পলিসিটা যদি আমি অ্যাডাপ্ট করতে পারি, তাহলে একসাথে অনেক মাল আমার যে পুরনো স্টকগুলো ছিল সেগুলো বেরিয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম? যখন নাকি বিজনেসের স্ট্র্যাটেজি অর্থাৎ সেলটাকে বাড়ানোর জন্য যে ডিসকাউন্টটা দেওয়া হয়, সেই ডিসকাউন্টটাকে বলা হয় ট্রেড ডিসকাউন্ট। অর্থাৎ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, অথবা একটা 100 টাকা, দুটো 150 টাকা। তাহলে এইখানে যে 50 টাকা দিতে হচ্ছে না, সেটাকে বলা হবে ট্রেড ডিসকাউন্ট। কেন? কারণ বিজনেসের সেলটাকে বাড়ানো চেষ্টা করা হচ্ছে। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? তাহলে এখানে আমি একটু পয়েন্টসগুলো লিখে নিই। দেখ পয়েন্টগুলো কি লিখলাম। ডিসকাউন্টের ক্ষেত্রে লিখলাম, ডিসকাউন্ট ইজ গিভেন টু কালেক্ট দ্য ক্যাশ ইনস্ট্যান্টলি। মানে এই ক্যাশ ডিসকাউন্টটা কেন দেওয়া হয়? সাথে সাথে ক্যাশটা কালেক্ট করার জন্যে। ঠিক। ট্রেড ডিসকাউন্টটা কেন দেওয়া হয়? ডিসকাউন্ট ইজ গিভেন টু বুস্ট আপ দ্য সেল, অর্থাৎ সেলটাকে বাড়ানোর জন্য এই ডিসকাউন্টটা দেওয়া হয়, ট্রেড ডিসকাউন্টটা। বুঝতে পেরেছিস? নেক্সট পয়েন্ট, পারচেস প্রাইস কত ছিল? 500। ক্যাশ ডিসকাউন্ট আগে যেটা এক্সাম্পল দিয়েছিলাম, পারচেস প্রাইস 500, লেস ক্যাশ ডিসকাউন্ট 20, তো ইনস্ট্যান্ট পেমেন্ট কতগুলি? 480। বুঝতে পারলি? আর এই জায়গাটায় বাই ওয়ান অফ রুপিস 100, আর ওখানে বলেছিল 1+1 যদি নাও তাহলে 150 তোমাকে দিতে হবে। ঠিক আছে? তার মানে এখানে এর ডিসকাউন্ট অ্যামাউন্ট ইজ ₹50। এখানে যেরকম ডিসকাউন্ট অ্যামাউন্ট কত? 20 ক্যাশ ডিসকাউন্টের ক্ষেত্রে, আর এখানে ট্রেড ডিসকাউন্টের ক্ষেত্রে কত? 50। কথাটা বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা আছে? এইবার যেটা পড়বো খুব ধ্যান দিয়ে দেখবি আর বুঝবি। এখানে কি আছে? হিয়ার, এই ক্ষেত্রে ক্যাশ ডিসকাউন্টের ক্ষেত্রে বা এই জায়গাটা দেখবি ভালো করে। হিয়ার ডিসকাউন্ট অ্যামাউন্ট 20 is liable to pay but not paid due to instant payment, so this should be part of accounting। মানে কি? মানেটা হচ্ছে তুই যদি দাদা টাকাটা সাথে সাথে না দিতি 480, তাহলে পরের দিন যখন তুই যেতি টাকাটা পেমেন্ট করার জন্য, তখন তুই কত দিতি? 480 দিতি না 500 দিতি? ঠিক আছে? তো তার মানে এইখানে ক্যাশ ডিসকাউন্টের যে 20 টাকা, এই 20 টাকা হচ্ছে তোর লাইবিলিটি। লাইবিলিটি মানে দেনা। এই 20 টাকা তোকে দিতে হতো। ঠিক আছে? কিন্তু যেহেতু এখন তুই টাকাটা দিয়ে দিচ্ছিস, সেই কারণে তোকে 20 টাকা দিতে হচ্ছে না বা কম দিতে হচ্ছে। ভালো মতন বুঝবি? তো তার মানে আজকে যদি তুই টাকাটা সাথে সাথে না দিতি, তাহলে তো তোকে পুরো এই 20 টাকাও দিতে হতো। তো তার মানে 20 টাকা হচ্ছে তোর লাইবিলিটি। কথাটা বুঝতে পারলি? যেহেতু ইনস্ট্যান্ট পেমেন্ট করছিস, সাথে সাথে পেমেন্ট করছিস, তার জন্য তোকে 20 টাকা দিতে হচ্ছে না। তার মানে তোর একটা লাইবিলিটি কমলো। তার জন্য এই 20 টাকার কিন্তু অ্যাকাউন্টিং আমরা করব। কথাটা বুঝতে পারলি? আর আস্তে আস্তে আমরা জিনিসটা বুঝবো। আরেকবার পড়ে নিই, যেটা বললাম সেটার একবার ইংলিশের মানেটা সাথে ম্যাচ করে নিই। হিয়ার মানে এইখানে ডিসকাউন্ট অ্যামাউন্ট ₹20 ইজ লায়াবল টু পে। অবশ্যই লায়াবল টু পে মানে দিতে হবে, এই 20 টাকা দিতে হবে যে ডিসকাউন্টের অ্যামাউন্টটা, বাট নট পেড, কিন্তু দেওয়া হয়নি,
ডিউ টু ইনস্ট্যান্ট পেমেন্ট, যেহেতু সাথে সাথে পেমেন্টটা করা হয়েছে, তাই যেই 20 টাকা দেওয়ার কথা ছিল সেই 20 টাকা আর দিতে হয়নি। সো দিস শুড বি পার্ট অফ অ্যাকাউন্টিং। এই কারণে অ্যাকাউন্টিংয়ে কিন্তু এই ক্যাশ ডিসকাউন্টটাকে আনতে হবে। আরেকবার বলি, আজকে ক্যাশ ডিসকাউন্ট যেটা 20 টাকার ব্যাপারটা আসছে, তুই যদি টাকাটা সাথে সাথে না দিতি তাহলে এই 20 টাকাও তোকে দিতে হতো। ঠিক আছে, মানে যেরকমভাবে 500 টাকাই পুরো তোকে দিতে হতো, তার মধ্যে 20 টাকাও ঢুকে রয়েছে। ঠিক আছে, যেহেতু তুই সাথে সাথে টাকাটা পেমেন্ট করলি 480, তার জন্যে যেই 20 টাকা তোকে দিতে হতো সেটা আর দেওয়া দরকার পড়ছে না। তো তার মানে তোর একখানা লাইবিলিটি বাঁচলো, সেই কারণে সেটার অ্যাকাউন্টিং করতে হবে। অ্যাকাউন্টিং মানে কি, জার্নালে দেখাতে হবে। আর ডিসকাউন্টটা কোন নেচার অফ অ্যাকাউন্ট? নমিনাল অ্যাকাউন্ট। আজকে ডিসকাউন্ট পেলে কি হবে? নমিনাল অ্যাকাউন্ট গেইন, তাই ক্রেডিট। তো তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম, যে ক্যাশ ডিসকাউন্টটা কিন্তু জার্নালে আসবে। কথাটা বুঝতে পেরেছিস? এবার এখানে আয়, ট্রেড ডিসকাউন্টের ক্ষেত্রে আয়। হিয়ার ডিসকাউন্ট অ্যামাউন্ট অফ ₹50 ইজ নট লায়াবল টু পে। আজকে দাদা একটা কথা বল, যখন নাকি একটার দাম 100 টাকা, দুটোর দাম কি তোর থেকে 200 টাকা চেয়েছে? তোর কাছে চেয়েছেই তো 150 টাকা। তো তার মানে এইখানে যে 50 টাকা যেটা সেভিংস আসছে, এই 50 টাকা তো তোকে দিতে হবে না। কথাটা বুঝতে পারছিস? তো তার মানে এইখানে যে ডিসকাউন্টের কথাটা বলা হচ্ছে 50, এইটা কিন্তু তোর লাইবিলিটি না যে তোকে দিতে হবে, এবং পরে গিয়ে দেখছিস তোকে দিতে হচ্ছে না। ব্যাপারটা কিন্তু এই ক্যাশ ডিসকাউন্টের মতন না। ট্রেড ডিসকাউন্টের ব্যাপারটাই হচ্ছে যে 50 টাকা তোকে দিতে হচ্ছে না, সেটা তো চাইনি সেলার। কথাটা বুঝতে পারলি? এটাই বলেছে, হিয়ার ডিসকাউন্ট অ্যামাউন্ট অফ ₹50 ইজ নট লায়াবল টু পে টু দ্য সেলার। সেলারকে 50 টাকা দিতেই হবে না, তো যার ফলে এটা তোর কোনো লায়াবিলিটি নয়। সো নো নিড টু গিভ অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। তাই যেহেতু লায়াবিলিটি না, তাই তোর কোনো বেনিফিট হলো না। কথাটা বুঝতে পারলি? তাই তোর বেনিফিট হলো না, তার জন্য তুই এটা কি অ্যাকাউন্টিং দেখাবি? কথাটা বুঝতে পারলি? আরেকবার ভালো করে বোঝ। ক্যাশ ডিসকাউন্টের ব্যাপারটা কি, ওখানে হচ্ছে তোকে দিতে হবে। ঠিক আছে, কালকে দিলে 20 টাকারও এক্সট্রা দিতে হবে। যেহেতু তুই এখন 480 টাকা দিচ্ছিস, তার জন্য 20 টাকা বেঁচে যাচ্ছে। তার মানে তোর লাইবিলিটি কমলো, তুই একটু রিলিফ পেলি, 20 টাকা আমার বাঁচলো। তো সেই ফিলিংসটার ওপর বেস করে তুই এই ডিসকাউন্টে তুই ট্রিটমেন্ট দেখাবি। কিন্তু যখন এইখানে সিচুয়েশন আছে যে একটার জন্য 100 টাকা আর দুটো কিনলে 150 টাকা, দ্যাট মিনস তোকে এমনি বলছে 50 টাকা তোমায় দিতে হবে না। তার মানে এই 50 টাকার এগেনস্টে কিন্তু তোর কোনো রকম লাইবিলিটি নেই। তাহলে এইখান থেকে তোর কোনো রিলিফ পাওয়ার ব্যাপার নেই। যেহেতু রিলিফ পাওয়ার ব্যাপার নেই, তার জন্য সেটার কোনো রকম অ্যাকাউন্টিংও আসবে না। তাই মাথায় রাখবি যে ক্যাশ ডিসকাউন্টে অ্যাকাউন্টিং হয়, ট্রেড ডিসকাউন্টের কোনো রকম অ্যাকাউন্টিং হয় না। আর ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে ক্যাশটাকে তাড়াতাড়ি কালেক্ট করার জন্য, ট্রেড ডিসকাউন্টটা হচ্ছে সেলটাকে বুস্ট আপ করার জন্য। একদম ঠিক কথা, বুঝতে পেরেছিস? যেগুলো মাথায় রাখবি, কনসেপ্টগুলো কোনো রকম অসুবিধা নেই তো? বুঝতে পেরেছিস তো? আচ্ছা, তার মানে যদি তোকে কেউ জিজ্ঞাসা করে যে ট্রেড ডিসকাউন্টের কেন এন্ট্রি হয় না, তখন তুই বলবি যে আজকে যদি আমার লাইবিলিটি হতো, সেইখান থেকে যদি আমার টাকাটা না দিতে হতো, তাহলে সেখান থেকে আমার বেনিফিট আসতো, সেটার ওপর আমি এন্ট্রিটা করতাম। কিন্তু এই ট্রেড ডিসকাউন্টের ক্ষেত্রে তো আমার লাইবিলিটিই নেই। আমার সেভিংস হবে কোথা থেকে, আমার রিলিফ হবে কোথা থেকে? তো যার ফলে এটারও কোনো রকম অ্যাকাউন্টিং আসবে না। কিন্তু ক্যাশ ডিসকাউন্টিংয়ের ক্ষেত্রে এইটার আমার একটা লাইবিলিটি আছে, সেইটা যদি আজকে না দিই, কালকে দিই, তাহলে ওই লাইবিলিটিটা আমাকে পুরোপুরিভাবে পেমেন্ট করতে হবে। কিন্তু যেহেতু আজকে দিচ্ছি, তার জন্য ওই লাইবিলিটিটা আমার সেভ হচ্ছে। তো যেহেতু সেভ হচ্ছে, তাই আমার রিলিফ হচ্ছে। তাই রিলিফের জন্য আমি এটার অ্যাকাউন্টিংটা দেখাবো ক্যাশ ডিসকাউন্টের। তাই মাথায় রাখবি, ক্যাশ ডিসকাউন্টিংয়ের অ্যাকাউন্টিং হয় এই লজিকে, এই কনসেপ্টে। আর ট্রেড ডিসকাউন্টের এই লজিকে কোনো রকম অ্যাকাউন্টিং হয় না। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে?